ওকে, তাহলে আগের দিন যদি ক্লাস করে থাকো তাহলে কিছু প্রশ্নের উত্তর দিবা। নম্বর উত্তর হচ্ছে ৮ খ। তোমার নাম আর স্কুল কোনটা? হ্যালো। আমার নাম মোহাম্মদ উমর ফারুক। ওমর ফারুক, আচ্ছা আচ্ছা। ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। ও আচ্ছা, ঢাকায়। ওকে, তোমার প্রথম প্রশ্নের উত্তর কি হবে? 8। বি। স্যার 8 বললো দ্বিতীয়টা আর? আমি বলবো। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দ্বিতীয়টা তুমি বলো। তোমার নাম আর এই স্কুল বলো, তারপর প্রশ্নের উত্তর বলো। আমার নাম রিমতি, আমি আহমেদ উদ্দিন স্কুলে পড়ি, গাইবান্ধা। আচ্ছা আচ্ছা। অ্যান্সার হ্যাঁ, হবে হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার 1 ও 3। হ্যাঁ। রাদারফোর্ডের সিদ্ধান্ত নেওয়া যায় পরমাণু অবিভাজ্য, আর পরমাণুকে ভাঙা যায় পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। না, 1 ও 3 তো হবে না। রাদারফোর্ড কি বলছিল? রাদারফোর্ড তো পরমাণু ভাঙা যায় বলেই তো ওই যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, রাদারফোর্ডই তো ওই যে ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের ওই ব্যাখ্যাগুলো দিছিল, তাই না? তাহলে রাদারফোর্ডের মডেল অনুসারে তো পরমাণুকে ভাঙা যায়। ভাঙা যায় না মানে অবিভাজ্য। অবিভাজ্য মানে কি? ভাঙা যায় না, ভাঙা যায় না কে বলছিল ফার্স্ট, মনে আছে? ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস, হ্যাঁ। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হলো 2 ও 3। এখানে মনে হয় অপশন নাই। সঠিক উত্তর হবে 2 ও 3। বেশিরভাগ অংশই ফাঁকা এবং পরমাণুকে ভাঙা যায়। স্যার ১৬। 16, হ্যাঁ। আচ্ছা, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ১৩। 13। ওকে, চিত্রের কোন পদার্থের ইলেকট্রন বিন্যাস, এটা কোন পদার্থের ইলেকট্রন বিন্যাস বলতে পারবা? এখানে গুণ ইলেকট্রন কয়টা আছে? একটা, এই যে একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। যদি 7টা ইলেকট্রন থাকে তার মানে প্রোটনও আছে 7টাই। তাহলে 7টা প্রোটন মানে তার মানে পারমাণবিক সংখ্যা হলো 7। বলো পারমাণবিক সংখ্যা 7 কার? নাইট্রোজেন। হুম, নাইট্রোজেন। নাইট্রোজেন। ওকে, তারপর হলো ফসফরাস। আচ্ছা, ভর সংখ্যা তো তোমাদের, তোমরা কি আগে ভর সংখ্যা পড়ে আসছো? জি স্যার। পড়ছো আগে? জি স্যার। আচ্ছা, যেহেতু আমাদের টপিক আছে তো সেহেতু আগে আমি পড়াইনি, তারপরে এই ভর সংখ্যা থেকে আমি প্রশ্ন করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তো ভর সংখ্যাটা অ্যাকচুয়ালি কি? স্যার একটি মৌলের পরমাণুতে হচ্ছে পরমাণুর প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যাই নিউট্রন হচ্ছে সংখ্যা, ওই এটাই পরমাণুর ভর হচ্ছে। সংখ্যা। হ্যাঁ ঠিক আছে। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, এটা জানো? এটা জানার দরকার নাই, এটা জাস্ট জানলে বললাম আর কি। এই এই ভর সংখ্যা মানে হলো নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। ভর সংখ্যা ইজ ইকুয়ালস টু নিউট্রন সংখ্যা। কেন ভর সংখ্যা নিউট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যার সমান? কারণ কি, দেখো নিউক্লিয়াসে কি থাকে? কি বলছিলাম, নিউক্লিয়াসে শুধু প্রোটন আর নিউট্রন থাকে, আর ইলেকট্রন গুলো তো বাইরে ঘোরাঘুরি করে, তাই না? তাহলে এই যে এই নিউক্লিয়াসে যে সংখ্যক প্রোটন এবং নিউট্রন আছে তাদের যোগফলই হলো ভর সংখ্যা। এখন তোমরা তো বলতে পারো যে, তোমরা পারমাণবিক সংখ্যা থেকেই বলতে পারো যে ওই পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কতটি আছে। কারণ কি, একটা পরমাণু চার্জ নিরপেক্ষ, তার মানে সে পরমাণুতে যতটি ইলেকট্রন আছে ততটি প্রোটন আছে। তাহলে প্রোটন সংখ্যা থেকে ইজিলি বলা যায় যে নিউট্রন ওই পরমাণুতে ইলেকট্রন সংখ্যা কত। কিন্তু নিউট্রন সংখ্যা জানতে হইলে কি জানতে হবে? তার ভর সংখ্যাটা জানতে হবে, তাই না? বুঝতে পারতেছো? যে তুমি তো জাস্ট প্রোটন সংখ্যা দেখে বলে দিতে পারবে না যে এটা নিউট্রন সংখ্যা কত, তোমাকে ভর সংখ্যা জানতে হবে। দেন তোমাকে এই নিউট্রন সংখ্যা বের করার জন্য কি করতে হবে? ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ দিতে হবে। এটা কি বুঝতেছো? ভর জি সংখ্যা স্যার। মাইনাস প্রোটন সংখ্যা। এতদূর কি বুঝা গেছে? এটা মনে হয় বেশি।
তার মানে n ইজ ইকুয়ালস টু a মাইনাস p আমরা বলতে পারি। ওকে, এখন দেখো, আমরা যদি ভর সংখ্যাগুলো, তোমরা কি ভর সংখ্যা মুখস্থ করে আসছো আগের ক্লাসে, পরমাণুর ভর সংখ্যাগুলা? হ্যালো? স্যার মুখস্থ করিনি। মুখস্থ করনি? আচ্ছা, আগে তো নাম শুনছো তাই না? স্যার ভর সংখ্যা মুখস্থ করিনি, মানে সংজ্ঞা মুখস্থ করছি কাকে বলে, তারপর ভর আচ্ছা সংখ্যা আচ্ছা, কি। ওকে, তো আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি, তোমরা মুখস্থ করবে, ভর সংখ্যা মুখস্থ করতে হবে। তো ভর সংখ্যা মেনলি হয় হলো ওই যে এই প্রোটন সংখ্যার প্রায় দ্বিগুণের সমান হয়, সব ক্ষেত্রে না, তবে প্রায় দ্বিগুণের সমান হয়। আচ্ছা দেখো তো এই চার্টটা। আচ্ছা দেখো তো এই চার্টটা দেখা যায় কিনা, দেখতে পাচ্ছ? পুরোটা কি দেখা যাচ্ছে চার্টের? হ্যালো? চার্ট দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, তাহলে এই চার্টে দেখো এই স্যার পারমাণবিক সংখ্যা, হ্যাঁ, বলো। নামগুলার পরে এগুলার সংখ্যাগুলো এটা কি পারমাণবিক সংখ্যা নাকি? হ্যাঁ তোমার বলতেছি, দেখো পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, পারমাণবিক সংখ্যা কোনগুলো, এই যে এই বরাবর যেগুলো আছে সব পারমাণবিক সংখ্যা। যেমন দেখো, একের জন্য হাইড্রোজেন, দুইয়ের জন্য হিলিয়াম, তিনের জন্য লিথিয়াম, চারের জন্য বেরিলিয়াম। বুঝতে পারতেছো? স্যার একটা কোশ্চেন, হ্যাঁ বলো। এই তো বাংলায় যে নামগুলা লেখা তার পাশেরটা, ডান পাশে যে ইয়াটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো ভর সংখ্যা, এটাই তো আসতেছিলাম, ভর সংখ্যা। এটাই হলো তোমার ভর সংখ্যা, এটাই তোমাকে মুখস্থ করা লাগবে। এই বরাবর হলো ভর সংখ্যা। তো দেখো, 1.000979 4 এভাবে কিন্তু মুখস্থ করা লাগবে না, এটা জাস্ট এভাবে মুখস্থ করবে। এটা মানে হলো 1, এটা মানে হলো 4, এটা মানে হলো 6, এটা মানে হলো 9, এটা মানে হলো, দেখো বোরন 10.8, এটাকে বলবা হলো 11। তারপর কার্বন 12.1, এটাকে বলবা হলো 12। নাইট্রোজেন 14.67, এটাকে জাস্ট বলবা হলো 14। তারপর অক্সিজেন, অক্সিজেনকে বললো 16। হ্যাঁ বলো। 28। আচ্ছা, আমার বাংলা ইংলিশ এক হয়ে গেছে, হ্যাঁ? হ্যালো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এটা জাস্ট 32। এটা 35, এটা হবে 35.5, আর এটা হলো 40। আচ্ছা দেখো, তোমাদের এখানে কি করা লাগবে, এটা হলো তোমার পারমাণবিক সংখ্যা, যে 1 2 3 4, এটা অনুসারে দেখো তোমাদের প্রতীকও দেওয়া আছে, যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম। এখন কথা হলো হাইড্রোজেনের ভর সংখ্যা কত, হাইড্রোজেনের ভর সংখ্যা হলো 1, তার মানে তার প্লাস স্যার প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার যোগফল হলো 1। হ্যাঁ বলো। এখানে ফসফরাসের হচ্ছে ভর সংখ্যা 30, 28 কেন হলো? ফসফরাস 28 তিরিশ না, 28 দশমিক হলো সিলিকনের 28, ফসফরাসের এই যে 31, মানে এই যে এই ইয়াটা দেখো। আচ্ছা এইভাবে মানে তোমাদের সমস্যা হচ্ছে তাই না, এটাকে এইভাবে স্যার না লিখে, জি স্যার। ওকে থামো, এটা সরাই দিই, এভাবে না লিখে। আচ্ছা এখানে দেখো, একটু এডিট করি। ওকে দেখো, এটাকে এইভাবে পড়বা 1, এটাকে পড়বা 4, এটা পড়বা হলো 7, এটা পড়বা হলো 9, এটা তো 10, কার্বন 12, এই নাইট্রোজেন কত পড়বা 14.67, তাই না? তো এটাকে পড়বা হলো 15, 14, নাইট্রোজেন 14 পড়া হয়, আর এটা পড়বো হলো 16, এটা হলো 19, এটা হলো তোমার 20,
এটা হলো তোমার 23, আর এটা হলো তোমার 24, এটা হলো তোমার 27, এটা এইখানে দেখতে হতো, অ্যালুমিনিয়াম 27, আচ্ছা এটা হলো 28, এটা হলো তোমার 31, এটা তোমার 32, এটা তোমার 35.5, আর এটা তোমার হলো 40। এখন আমি আসি, কি বলতেছিলাম, যে এগুলা কি প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা মানে। তো হাইড্রোজেনের হলো 1। তো খেয়াল করছো, আমি আমি কি বললাম যে ভর সংখ্যাটা প্রায় দ্বিগুণের সমান হয়। হাইড্রোজেন মানে ওই পারমাণবিক সংখ্যার প্রায় দ্বিগুণের সমান হয়। তো দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কিন্তু 1, হাইড্রোজেনের ক্ষেত্রে তো 2 হওয়ার কথা ছিল যদি দ্বিগুণের সমান হয়, কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে শুধু প্রোটন থাকে। হাইড্রোজেনের ক্ষেত্রে শুধু প্রোটন থাকে, শুধু প্রোটন থাকে একটা, কোনো নিউট্রন থাকে না। এটা কি বুঝতে পারতেছো? হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। স্যার হ্যালো, কেন? হাইড্রোজেনে কোনো নিউট্রন থাকে না। হাইড্রোজেনেরটা মানে আহ, নিউট্রনটা কি অ্যাকচুয়ালি মানে একটা কি বলতে পারো যে যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে? তো তিনটা জিনিসই একটা পরমাণুতে থাকবে, এটার কিন্তু কোনো সিওরিটি নাই। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে তুমি প্রোটন পাবা, ইলেকট্রন পাবা, বাট কোনো নিউট্রন নাই, ঠিক আছে? তারপর এই যে হিলিয়ামের জন্য দেখো, হিলিয়ামের জন্য 4, তার মানে আমরা কি জানি প্রোটন সংখ্যা হিলিয়ামের 2, তাহলে 4 হতে গেলে কি হতে হবে, নিউট্রন সংখ্যাও 2 হতে হবে। তো হিলিয়ামের জন্য আবার দুইটা নিউট্রন আছে। এখন তুমি যদি আসো লিথিয়ামে, লিথিয়ামে দেখো, লিথিয়ামে তুমি জানো হলো প্রোটন সংখ্যা হলো 3, বাট তুমি দেখতেছো যে এটার ভর সংখ্যা হলো 7। তার মানে এটার ভর সংখ্যা 7 হবে কখন, যখন এই নিউট্রন সংখ্যা হবে 4। তার মানে নিউট্রন যে তোমার কোনো রুল মেনে চলবে এরকম কিছু না, এই ভর সংখ্যাটা দ্বিগুণ বা দ্বিগুণের কাছাকাছি হবে। স্যার, হ্যাঁ বলো। প্রোটন সংখ্যা মানে সবসময় সমান থাকবে, কিন্তু নিউট্রন সংখ্যা হচ্ছে মানে চেঞ্জ হবে। হ্যাঁ, কারণ দেখো, এটা কারণ আছে, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সবসময় সমান থাকে। কারণ কি, কারণ একটা পরমাণু তড়িৎ নিরপেক্ষ, মানে এর মধ্যে কোনো পজিটিভ চার্জও নাই, নেগেটিভ চার্জও নাই। কারণ কি, প্রোটনের পজিটিভ চার্জ, ইলেকট্রনের নেগেটিভ চার্জ। তো প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা যদি সমান হয়, তাহলে কি পজিটিভ নেগেটিভ মিলে ভ্যানিশ হয়ে যাচ্ছে। আর নিউট্রনের কোনো চার্জ নাই, তাই ওটার ওটার বেশি হওয়া কম হওয়া ওই পরমাণুতে কোনো ইফেক্ট ফেলবে না, জাস্ট ভর চেঞ্জ করবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে। তো এভাবে তোমরা তোমরা ভর সংখ্যাটা জাস্ট মুখস্থ করবে, ভর সংখ্যা মুখস্থ করলে তো আলটিমেটলি নিজে নিজে নিউট্রন সংখ্যা বের করতে পারবা, তাই না? আর তোমাদের ক্লাস 8-এ এটাকে 35.5 ধরে না, এটাকে তোমরা করবা হলো 36 ধরেই করবা, কিন্তু অ্যাকচুয়াল হলো 35.5। এটা এই লেভেলে 36 ধরেই করবা, 9-10ও 36 ধরে করবা। তোমরা যখন এইচএসসি তে উঠবা তখন 35.5 ধরে করতে হয়। বুঝাতে পারছি ভর সংখ্যা? জি স্যার। মুখস্থ করতে পারবা না? সহজ, কিন্তু জাস্ট কয়েকটার ক্ষেত্রে এক যোগ বা বিয়োগ হবে, বাকি সবগুলোর ক্ষেত্রে দ্বিগুণ। ওকে। আচ্ছা, তোমাদের বইয়ে একটা উদাহরণ দেওয়া আছে, এটা, আচ্ছা এটা কি সরাই ফেলবো? বুঝতে পারছো? তোমাদের স্লাইডে এটা জি দেওয়া থাকবে। ওকে, তাহলে তোমাদের বইয়ে একটা উদাহরণ আছে, দেখো কি বলছে। হরণ, ওকে, হ্যাঁ, দেখো কি বলছে, যে ক নামক ক নামক দেখো এখানে কি বলে দিচ্ছে, যে একটা ক নামক একটা মৌলের পরমাণুতে পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35, পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কিন্তু বলাই আছে। তোমাকে কি বের করতে হবে, ওই মৌলের পরমাণুতে কয়টি ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন রয়েছে। স্যার। হ্যাঁ বলো। 18। হুম। স্যার 18 হবে। আহ, কি 18? নিউট্রন? জি স্যার। হ্যাঁ, নিউট্রন সংখ্যা হবে 18। ও আচ্ছা, তোমাদের বই এই যে এইখানে একটু ভুল হলো, এটা আসলে 36 না, এটা 35 ধরে করা, ক্লোরিনটা 35 ধরে করা, তোমরা 35 ধরে করবা।
35 ধরে। ওকে, ফাইন। ইলেকট্রন আর প্রোটন 17 হবে। ইলেকট্রন আর প্রোটন 17টা, হ্যাঁ। এই যে ইলেকট্রন ইলেকট্রন হবে হলো 17টা, আর প্রোটন হবে 17টা, আর নিউট্রন হবে 18টা। আচ্ছা, বুঝতে পারছো কি কি করে করবা এই ম্যাথ গুলা? জি স্যার। আচ্ছা, তো তোমাদেরকে যদি এই আমি আরেকটা অঙ্ক দেই যে স্যার নিউট্রন সংখ্যা হচ্ছে 16, তারপর প্রোটন সংখ্যা হচ্ছে 15। হ্যাঁ, প্রোটন সংখ্যা এই ইলেকট্রন সংখ্যার সমান হবে, এবং নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ। পারছো? সবাই পারছো? জি স্যার। আচ্ছা, যে বললা তার নাম কি? যে বললা তার নাম কি? আচ্ছা, আগের দিন আহ এগুলা তো বুঝছো। আগের দিন আমরা ওই যে ইয়া অরবিটাল আঁকাটা ঠিক মতো শেষ করতে পারিনি, কয়েকটা মনে হয় বাকি দেখানো বাকি ছিল অরবিটাল আঁকাটা। তো মনে করো তোমাদেরকে যদি একটা কোশ্চেন দিয়ে দেয় যে এখন যেহেতু তোমরা পারমাণবিক সংখ্যা পারো সেহেতু আরামে আঁকতে পারবা, বলো তো সালফার এর, যদি আমি বলি যে সালফারের মডেলটা আঁকো, আঁকতে পারবা? কি করে আঁকবা? তোমরা তো জানো যে একটা সূত্র আছে যে কয় নাম্বার কক্ষপথে কতগুলা সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে। সেটা কি? 2n²। আর এই এনটা কি? কততম কক্ষপথ সেটা, কততম কক্ষপথ, এটা হলো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা। আচ্ছা, যদি আমরা সালফারের জন্য আঁকি তাহলে কি, এই যে সালফারটাকে আমরা মধ্যে দিলাম, দেখো এভাবেই কিন্তু আঁকবা পরীক্ষায়, যে এসটাকে এভাবে দিবা, দিয়ে এটা একটা গোল দিবা। ওকে, তারপর কক্ষপথ আঁকবা। তো সালফারের জন্য যখন তোমরা আঁকবা, ফার্স্টে একটা কক্ষপথ আঁকো। দেখো, প্রথম কক্ষপথে এন যদি 1 বসাও, তো যখন এন ইজ ইকুয়ালস টু 1, প্রথম কক্ষপথের জন্য এন ইজ ইকুয়ালস টু 1 না? এন ইজ ইকুয়ালস টু 1। তো যখন এন ইজ ইকুয়ালস টু 1 বসাবা, তাহলে কি পাচ্ছ? 2n² ইজ ইকুয়ালস টু 2। তার মানে সর্বোচ্চ তুমি 2টা ইলেকট্রন ওই কক্ষপথে রাখতে পারবা। তো সর্বোচ্চ 2টা ইলেকট্রন রাখে দাও, একটা, দুইটা। আচ্ছা, তোমরা বলো তো সালফারের জন্য ইলেকট্রন সংখ্যা কয়টা হবে? স্যার প্রথম পড়ছো কক্ষপথ, কিন্তু। স্যার প্রথম কক্ষপথে 2টা হবে, দ্বিতীয় কক্ষপথে 8টা হবে, আর তৃতীয় আচ্ছা কক্ষপথে 6টা হবে। আচ্ছা, তা সালফারের মোট ইলেকট্রন সংখ্যা কত সেটা বলো। 16। হ্যাঁ, সালফারের পারমাণবিক সংখ্যা 16, তাই সালফারের ইলেকট্রন সংখ্যাও কিন্তু 16। ইলেকট্রন সংখ্যা 16। তো আমাদের কেবল একটা কক্ষপথ হয়েছে, আর 2টা ইলেকট্রন বসাইছি, এখনো আমাদের কয়টা ইলেকট্রন বাকি আছে? 14টা ইলেকট্রন বসানো বাকি আছে। তো বসাতে হবে। তো দেখো, এই n ইজ ইকুয়ালস টু 2 এর জন্য, n ইজ ইকুয়ালস টু 2 এর জন্য তুমি কয়টা সর্বোচ্চ ইলেকট্রন এই দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন বসাতে পারবা? 2 × 2 স্কোয়ার, তাহলে কি 2 × 2 এই 2 × 4, তাহলে 8টা, সর্বোচ্চ 8টা ইলেকট্রন বসাতে পারবা। তো বসাও, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তো 8টা ইলেকট্রন বসাতে পারলা। তো মোট কয়টা ইলেকট্রন বসাইছে? 10টা ইলেকট্রন বসাইছে, এখনো কিন্তু এই 6টা ইলেকট্রন বাকি আছে। তো 6টা ইলেকট্রন বসানোর জন্য তোমাকে তাহলে আরেকটা কক্ষপথ নিতে হবে। হ্যাঁ, এখানে 6টা বসাবা। এই 3 নম্বর কক্ষপথে n ইজ ইকুয়ালস টু 3, 3 নম্বর কক্ষপথে দেখো কয়টা থাকতে পারে? 2 × 3 স্কোয়ার, তাহলে কি 2 × 3 × 9, তাহলে সর্বোচ্চ 18টা থাকতে পারে। বাট আমার তো 18টা বসানো লাগবে না, আমার জাস্ট 6টা বসাইলে কাজ শেষ। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। বুঝতে পারছো কিভাবে আঁকবা? সবাই জি কি স্যার। ক্লিয়ার কিভাবে আঁকতে হয় মডেল? হ্যাঁ বাকিরা, রামিসা, তারপর রিন্তি। স্যার। জি স্যার। ওকে, তাহলে তোমরা স্যার, আমাকে একটা আঁকে বলো তো। হ্যাঁ বলো। স্যার এই যে
আমরা কি মানে পরীক্ষা আঁকতে দিলে এভাবে সূত্রের মাধ্যমেই করব, মানে সূত্র দেখাবো যে কিভাবে করছি? না, দেখানো লাগবে না। যদি তোমাকে মনে করো প্রশ্নে শুধু বললো যে সালফারের পারমাণবিক মডেল আঁকো, তাহলে জাস্ট এভাবে আঁকাই দিলেই হবে, তোমাকে এগুলা ব্যাখ্যা করা লাগবে না। আমি তোমাদেরকে শিখাচ্ছি তাই ব্যাখ্যা করতেছি। তোমাকে যা আঁকতে হবে পেন্সিল দিয়ে আঁকবা, আর নিচে লিখে দিবা যে চিত্র, এই চিত্র লিখে দিতে হয়। পরীক্ষায় যখন আঁকবা অবশ্যই চিত্র লিখে দিবা, নাহলে কিন্তু ফুল মার্ক দিবে না। যে লিখে দিবা যে চিত্র এই মডেল, লিখে দিবা চিত্র সালফার এর পারমাণবিক মডেল, বা এরকম। বুঝতে পারছো? জি স্যার। ওকে। 18, হ্যাঁ। তো 18, তার মানে ইলেকট্রন কয়টা হবে? স্যার 18টা। 15টা। 18টাই, হ্যাঁ। 15টা। না, আর্গনের পারমাণবিক সংখ্যা 18, তাই ইলেকট্রন হবে 18টাই। মানে যার পারমাণবিক সংখ্যা যত, তত সংখ্যক ইলেকট্রন থাকবে। তাই ইলেকট্রন সংখ্যা হবে 18। ওকে, বলো মডেল অনুসারে কোন কক্ষপথে কয়টা থাকবে? প্রথম কক্ষপথে হচ্ছে 2টা, তারপর 2টা। দ্বিতীয় কক্ষপথে 8টা, 8টা। তৃতীয় কক্ষপথে হচ্ছে 8টা। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যদি এটা একটু আঁকি, দেখো তো। হুম, কিভাবে আঁকবো? ফার্স্ট একটা গোল দিবা, পেন্সিল দিয়ে আঁকিও তোমরা, আর্গন, তারপরে এভাবে প্রথম কক্ষপথ দিবা। আচ্ছা, তারপর ইলেকট্রন পূর্ণ করবা। কয়টা ইলেকট্রন আসবে? 2টা। কারণ প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টা ইলেকট্রনই থাকতে পারে। তারপর দ্বিতীয় কক্ষপথ আঁকবা। ওকে, দ্বিতীয় কক্ষপথের জন্য কয়টা থাকবে? 8টা। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করতেছো, আমি দুইটা ইলেকট্রন জোড়ায় জোড়ায় দিচ্ছি। কেন দিচ্ছি কেউ বলতে পারবা? জোড়ায় জোড়ায় মানে আমি র্যান্ডমলি তো এইভাবে দিতে পারতাম যে এইখানে একটা, তারপর এইখানে একটা, এইভাবে না দিয়ে জোড়ায় জোড়ায় দিচ্ছি। এই, স্যার কেন? বলতে পারবা কেউ? আচ্ছা, এটা কিন্তু একটা রিজন আছে। এটা তোমরা আরো উপরের ক্লাসে উঠলে বুঝতে পারবা। ইলেকট্রন গুলা মূলত জোড়ায় জোড়ায় থাকে। এই ইলেকট্রন গুলা মূলত জোড়ায় জোড়ায় থাকে। এই যে এইটা এটা এভাবে জোড়ায় জোড়ায় থাকে। আর এটা তোমরা আপার ক্লাসে জানতে পারবে ভালো মতো, যে এটা একটা সূত্র মেনে চলে। এই জোড়ায় জোড়ায় থাকলে ওরা কি হয়, স্টেবল হয়। একটার স্পিন একদিকে হয়, মানে একটা স্পিন এরকম হয় আর একটা স্পিন এরকম হয়। আচ্ছা, এগুলা এখন বাদ দাও, এগুলা আরো আপার ক্লাসে জানবা। তো চেষ্টা করবা তোমরা যদি এইভাবে আঁকো, একটা এখানে দাও আরেকটা এইখানে দাও, কোনো সমস্যা নাই, তোমাদের ফুল মার্কই দিবে। বাট এইভাবে আঁকা বেটার, যে স্যাররাও বুঝবে তো যে তোমরা ভালো জানো। ওকে, এখানে আমরা দেই। এই আর্গনের কিন্তু একটা নাম আছে। আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এটা একটু মনে রাখতে পারো। আর্গনকে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, কারণ এর সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। এটাকে নিষ্ক্রিয় গ্যাসও বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস। কারণ কি, এর সর্বশেষ এগুলা কিন্তু শক্তি স্তর, তাই না? কক্ষপথ বা শক্তি স্তরও বলা হয়, শক্তি স্তর। এবং সর্বশেষ শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকে। এগুলা আর কি এক্সট্রা ইনফরমেশন। 8টা ইলেকট্রন থাকে, এই জন্য এটা স্টেবল হয়। ওকে, বুঝা গেছে? সবাই কি বুঝতে পারছো পারমাণবিক মডেল কি করে করবা? স্যার আইসোটোপ হচ্ছে একটা মৌলের হচ্ছে মানে বিভিন্ন পরমাণুর হচ্ছে প্রোটন এবং নিউট্রন সংখ্যা হচ্ছে সমান থাকে, কিন্তু এ- এরকম না। আচ্ছা, আমি বলি, দেখো, আইসোটোপ, এই যে শেষে প আছে না, শেষে কিন্তু একটা প আছে। তো তোমরা মনে রাখবা যে আইসোটোপে প্রোটন সংখ্যা সমান থাকে, প্রোটন জি স্যার। সংখ্যা
সমান থাকে, এই জিনিসটাকে মনে করো যে প্রোটন সংখ্যা সমান থাকে। এই কথাটা আমি কেন লিখলাম? কারণ দেখো, আইসোটোপ মূলত কি? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। কি বললাম? যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই বলে। একটা উদাহরণ দেই, তোমাদের বইয়ে একটা সুন্দর উদাহরণ দেওয়া আছে হাইড্রোজেনের জন্য। আচ্ছা দেখো, হাইড্রোজেনের জন্য হাইড্রোজেনের পারমাণবিক মডেলটা যদি একটু আঁকি, কিরকম হবে? এই যে মধ্যে থাকবে এইচ, এখানে কি, এখানে ইলেকট্রন কয়টা থাকবে? একটাই না? এবার বলো তো এই হাইড্রোজেনের মধ্যে, এই যে এই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কয়টা থাকবে? প্রোটন কয়টা থাকবে কে বলতে পারবা হাইড্রোজেনের নিউক্লিয়াসে? স্যার একটাই থাকবে। প্রোটন কিন্তু একটাই থাকবে, তো এই যে আমি লিখলাম একটা প্রোটন। আচ্ছা, হাইড্রোজেনের নিউক্লিয়াসে কি কোনো নিউট্রন থাকবে? না স্যার। হাইড্রোজেনে কিন্তু কোনো নিউট্রন নাই, এখানে নিউট্রন নিউট্রন নেই। ওকে, এবার আসি আমরা হাইড্রোজেনেরই একটা আইসোটোপ, এটাও হাইড্রোজেন, বাট এটাকে বলা হয় হলো ডিউটেরিয়াম। এটাও একটা হাইড্রোজেনের পরমাণু, বাট এটাকে বলা হয় ডিউটেরিয়াম। কি বলা হয় আমি একটু লিখি, এটাকে বলা হয় হলো ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম, ডিউটেরিয়াম কেন বলা হয় দেখো। ওকে, তো এখানেও ইলেকট্রন একটাই থাকে, ইলেকট্রন একটাই থাকে, তার মানে কি প্রোটনও একটা, ঠিক কি না? ইলেকট্রন একটা থাকলে প্রোটন একটাই না? বুঝতেছো? এখানেও প্রোটন একটাই থাকে। এখন কথা হইলো, তাহলে হাইড্রোজেন আর এই ডিউটেরিয়ামের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এখানে একটা নিউট্রন থাকে, এখানে একটা নিউট্রন থাকে, এখানে একটা নিউট্রন থাকে। তার মানে এটার ভর সংখ্যা কত হয়ে গেল? যেমন এটার ভর সংখ্যা কত? এটার ভর সংখ্যা কত? এক না? আর এটার তাহলে ভর সংখ্যা কত হয়ে গেল? বলতে পারবো এটার ভর সংখ্যা কত? কেউ একজন বলো ভর সংখ্যা কত? ভর সংখ্যা মানে কি? প্রোটন আর নিউট্রনের যোগফল, তাহলে এটার মধ্যে একটা প্রোটন আছে একটা নিউট্রন আছে, তাহলে ভর সংখ্যা কত? জি স্যার। দেখো হ্যাঁ, ডিউটেরিয়ামে দেখো একটাই প্রোটন আছে, কিন্তু এখানে একটা নিউট্রন যুক্ত হয়েছে, তাহলে কি ভর সংখ্যা এক বাড়ে গেল না? কারণ কি, আগে দেখো ভর সংখ্যা এক ছিল কারণ এখানে কোনো নিউট্রন ছিলই না, এখানে শুধু একটা প্রোটন ছিল, এই জন্য এক হয়ে আছে। তো ভর সংখ্যা এখানে একটা প্রোটন হয়েছে একটা নিউট্রন হয়েছে, যার ফলে এখানে কি হয়েছে? একটা প্রোটন প্লাস একটা নিউট্রন, যার ফলে এখানে কি হয়েছে? দুই। এটা কি বুঝতে পারছো? কিন্তু দেখো পারমাণবিক সংখ্যা কিন্তু সেমই আছে, এই যে একটাই কিন্তু ইলেকট্রন আছে একটাই কিন্তু প্রোটন আছে, তাহলে এটার পারমাণবিক সংখ্যা কিন্তু সেটাই একই। এটাও হাইড্রোজেন এটাও হাইড্রোজেন, বাট এটাকে আমরা বলি ডিউটেরিয়াম। এটাও কিন্তু একটা হাইড্রোজেন পরমাণুই। তাহলে এই একটা কি আরেকটার আইসোটোপ, এইটাকেই আমরা বলি আইসোটোপ। যে হাইড্রোজেনের এই দুইটা আইসোটোপ, আরো একটা আছে এটা আমরা দেখাচ্ছি। তো এইটা কি পরস্পরের, এই দুইটা পরস্পরের আইসোটোপ, যেখানে একটার ভর সংখ্যা হলো এক আরেকটার ভর সংখ্যা হলো দুই। তার মানে কি, তাদের প্রোটন সংখ্যা এক হলেও তাদের ভর সংখ্যা সমান নয়। কেন সমান নয়? কারণ তাদের নিউট্রন সংখ্যা সমান নয়। এটা কি বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো, আবার বুঝাচ্ছি। আরেকবার বলবেন? হুম। স্যার আরেকবার বলবেন? ওকে, আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই। আচ্ছা, এটা একটা হাইড্রোজেন পরমাণু, ওকে? হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেন পরমাণুর জন্য আমরা কি জানি? এই মধ্যে কয়টা প্রোটন থাকে? একটাই তো প্রোটন থাকে, তাই না? একটা প্রোটন থাকে, এটা তো জানো। জি স্যার। এখ- এখন এটার ইলেকট্রন কয়টা আছে? একটাই আছে। ইলেকট্রন কি একটাই না? প্রোটন একটা থাকলে ইলেকট্রনও তো একটাই, তাই না?
একটা ইলেকট্রন একটা প্রোটন, তাহলে কি এটা নিশ্চিত একটা হাইড্রোজেন, ঠিক কিনা? আমাকে এটা বলা দুটো। জি স্যার। ওকে, এখন আমরা দেখলাম যে এই হাইড্রোজেন পরমাণুতে একটা ডিফারেন্ট আছে, সেটা হইলো এখানে নিউট্রন আছে, এখানে নিউট্রন আছে, একটা নিউট্রন আছে, দুইটা নিউট্রন আছে, একটা দুইটা দুইটা নিউট্রন আছে। তাহলে এটার ভর সংখ্যা কত হইলো বলতে পারবা? আমরা কি জানি ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে এখানে প্রোটন কয়টা আছে, নিউট্রন কয়টা আছে? তাহলে ভর সংখ্যা 3। হ্যাঁ, ভর সংখ্যা 3, কারণ কি এখানে প্রোটন একটা আছে, নিউট্রন দুইটা আছে, তাহলে ভর সংখ্যা 3। বাট এটার হাই এটা কিন্তু একটা হাইড্রোজেনই না, কারণ কি তাদের ইলেকট্রন সংখ্যাও এক, প্রোটন সংখ্যাও এক। আমরা কি পারমাণবিক সংখ্যা দিয়ে মৌল চিহ্নিত করি, তার মানে কি এটার পারমাণবিক সংখ্যা কিন্তু একই আছে, তার মানে এটাও কিন্তু একটা হাইড্রোজেনই। আর এখানে কিন্তু কোনো আধান যুক্ত হয়নি, দেখো এটা কোনো প্লাস হয়নি মাইনাস হয়নি, কারণ কি নিউট্রন নিরপেক্ষ, আধান নিরপেক্ষ, তাই নিউট্রন যোগ হওয়ার সাথে কিন্তু প্লাস মাইনাস হওয়ার কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা কি বোঝা গেছে? দেখো নিউট্রন যোগ হয় কি প্লাস মাইনাস এর কোনো সম্পর্ক আছে? না স্যার। হ্যাঁ। তো এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটাকে আমরা বলি হলো ট্রিটিয়াম, ট্রিটিয়াম। তো এই দেখো এই তিনটাই হলো পরস্পরের আইসোটোপ, যাদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা, দেখো প্রত্যেকের পারমাণবিক সংখ্যা এক, প্রত্যেকের পারমাণবিক সংখ্যা এক, প্রত্যেকের পারমাণবিক সংখ্যা এক, বাট ভর সংখ্যা কিন্তু ডিফারেন্ট। এটার ভর সংখ্যা এক, এটার ভর সংখ্যা দুই, এটার ভর সংখ্যা তিন। কারণ কি এদের নিউট্রন সংখ্যা ডিফারেন্ট, এটা নিউট্রন সংখ্যা হলো 0, এটা নিউট্রন সংখ্যা হলো 1, আর এটা নিউট্রন সংখ্যা হলো 2। তাহলে তোমাকে যদি এখন বলা হয় যে আইসোটোপের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো, পারবা কি? জি স্যার। তাহলে কি এই দেখো এই সংখ্যাটা দেখো আর এটার সাথে মিলাও, তাহলেই বুঝতে পারবা। দেখো বলেই দিয়েছে যে যে সকল, দেখো যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। তাহলে দেখো মিলতেছে না যে এদের প্রোটন সংখ্যা আলাদা, এই সরি প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা আলাদা, মিলাতে কি পারছো? দেখো এদের যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা একই, দেখো প্রত্যেকের প্রোটন সংখ্যা একই, বাট প্রত্যেকের ভর সংখ্যা আলাদা। এই দেখো এটার এটার এক, এটার দুই, এটার তিন। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। সবার ক্লিয়ার হয়েছে? নাহলে আমি আবার বুঝাবো, বলো। সবার কি ক্লিয়ার? ওকে, আচ্ছা আমরা তাহলে নেক্সট আগাই। ট্রিটিয়ামের ওই যে ট্রিটিয়াম আছে ওই জন্য কি ভর সংখ্যা 3 হইছে? ভর সংখ্যা 3 হয়েছে বলেই এটাকে আমরা ট্রিটিয়াম বলতেছি, এটাও কিন্তু হাইড্রোজেনেরই একটা পরমাণু, তো এটাকে হাইড্রোজেন না বলে আমরা ট্রিটিয়াম বলতেছি, এই আর কি। এটাও কিন্তু হাইড্রোজেনই, বুঝতে পারছো? বুঝোনি? হ্যালো? দেখো আমরা ভর সংখ্যার ভিত্তিতে এখানে নামকরণ করতেছি, যেটার ভর সংখ্যা এক সেটাকে আমরা হাইড্রোজেন বলতেছি, আর যেটার ভর সংখ্যা দুই সেটাকে আমরা ডিউটেরিয়াম বলতেছি। এটাও কিন্তু একটা হাইড্রোজেনেরই পরমাণু, বাট ওটার আইসোটোপ, এই জন্য এটার নাম চেঞ্জ হয়ে গেছে, নাম হয়েছে হলো ডিউটেরিয়াম। আর যখন ভর সংখ্যা 3 হয়েছে, এটা হাইড্রোজেন পরমাণু আছে, বাট এটার ভর সংখ্যা চেঞ্জ হয়ে যায়, এটার নাম দিছি আমরা ট্রিটিয়াম। এবং এদেরকে পরস্পরের আমরা কি বলতেছি? পরস্পরের আইসোটোপ। বুঝতে কি পারছো? ব্যাখ্যা করতে পারবা না? এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, বলবে যে এই আইসোটোপ ব্যাখ্যা করো উদাহরণ সহ, এটা কিন্তু আসবে। তো না বুঝলে বলো। আইসোটোপ, আইসোটোপ তোমাদের পরীক্ষায় যেটা আসে একটা হলো এই যে হাইড্রোজেনের আইসোটোপ, আরেকটা আসে সেটা হলো কার্বনের আইসোটোপ। তো এটা কার্বনের আইসোটোপটা মুখস্থ রাখবে যে কার্বনের আইসোটোপ হলো 3টা। হ্যাঁ, আচ্ছা আমরা চিত্র দিয়ে ব্যাখ্যা করবো কার্বনের, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো
তোমাদের চিত্র দিয়ে ব্যাখ্যা চাইতেই পারে। ট্রিটিয়ামের এই যে যেমন হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এগুলো কিন্তু চাই। আইসোটোপ সংখ্যা কতটি? 3টি। ওকে, তো কার্বনের জন্য আইসোটোপ সংখ্যা 3টি। আমরা দেখবো যে কোন কোন আইসোটোপ। তো কার্বনের বলো, কার্বনের পারমাণবিক সংখ্যা কত? কার্বনের পারমাণবিক সংখ্যা কত? মুখস্থ করছো কিন্তু, বলো। স্যার 6। 6। কার্বনের ভর সংখ্যা বলতে পারবা? 12। কত? 12। 12। ওকে, তাহলে কার্বনের নিউট্রন সংখ্যা কয়টা হচ্ছে? 6টা না? কার্বনের নিউট্রন সংখ্যাও 6টা, কার্বনের ইলেকট্রন সংখ্যাও কিন্তু 6টাই। এখন এটা একটু আমরা চিত্রকে ব্যাখ্যা করি, দেখো। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার মানে কার্বনের ইলেকট্রন সংখ্যাও কিন্তু 6। তো এই যে তোমার কার্বন, এই আচ্ছা এখানে আমরা কার্বন না দিয়ে এখানে আমরা ইয়া ব্যাখ্যা করব। ওকে, ঠিক আছে। যেটা কার্বন, কার্বনের কয়টা কক্ষপথ থাকে? এই কার্বনের শক্তি স্তর কয়টা বলতে 2টা। পারবা? 2টা। হ্যাঁ, তো ফার্স্ট ফার্স্ট অরবিটালে কয়টা থাকবে? 2টা ইলেকট্রন, এই যে একটা, 2টা। সেকেন্ড অরবিটালে কয়টা থাকবে তাহলে? 3টা, 4টা, 5টা, 6টা। ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি কার্বন। আচ্ছা, তোমরা একটা জিনিস জানে রাখো যে এই যে ভর সংখ্যাকে যদি তোমরা এভাবে প্রকাশ করতে চাও, এভাবে প্রকাশ করা হয় যে এই যে উপরে লেখা হয় হলো ভর সংখ্যা, নিচে লেখা হয় হলো পারমাণবিক সংখ্যা। এভাবে দেখবা যে কোশ্চিন আসে তোমাদের বোর্ডে, যদি এগুলো সম্পর্কে জিজ্ঞেস করে না, তবে লেখার নিয়ম হলো এটা। লেখার নিয়ম হলো এইটা, এই যে এই উপরের পজিশনে, এই যে উপরের পজিশনে, এই যে এই পজিশনে আমরা লিখি হলো ভর সংখ্যা, ভর সংখ্যা, এবং এই নিচের পজিশনটাই আমরা লিখি হলো পারমাণবিক সংখ্যা। এটা হলো লেখার নিয়ম। সংখ্যা। ওকে, তো আমরা এখন এটা একটু এক্সপ্লেন করি। কার্বনের 12, এই পারমাণবিক সংখ্যা দেখো, 6, ভর সংখ্যা 12। তো এটার ভর সংখ্যা যখন 13 হয়ে যায়, যখন 13 হয়ে যায় তখনই তো আমরা একটা আইসোটোপ পাই। তো একটা কার্বনের একটা আইসোটোপ কি হবে? 13, 6। তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে ভর সংখ্যা 13, তাহলে নিউট্রন সংখ্যা কত বলতে পারবা? এই ক্ষেত্রে নিউট্রন সংখ্যা কত? 7। 7। ওকে, আরেকটা আছে, সেটা হলো 14 C6। তাহলে এটার ক্ষেত্রে ভর সংখ্যা কত? 14। 14, আর নিউট্রন সংখ্যা হলো, সংখ্যা হলো 8টা। তাহলে এই 3টা হইলো পরস্পরের আইসোটোপ। তো কার্বনের আইসোটোপ যদি জিজ্ঞাসা করে যে কার্বনের আইসোটোপ কয়টি, বলবা 3টা। কি কি? কার্বন, 12, 13, আর 14। বুঝতে পারো? এভাবে করে বলে দিলে তাহলেই হয়ে যাবে। আইসোটোপ কি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু আইসোটোপের ব্যবহারটা দেখি। তোমাদের বইয়ে বলা আছে, বই থেকে দেখালেই হবে। দেখো, গাইড। ওকে, 50। দেখো তো বই দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। বই কি দেখা যাচ্ছে? ওকে, এইখানে দেখো আমরা আসি। এই যে এখানে আইসোটোপের ব্যবহার দেওয়া আছে।
দেখো আইসোটোপের ব্যবহার কোথায় কোথায় করা হয়। এই দেখো রোগ নির্ণয়ে, কি বলছে, চিকিৎসা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন রোগ নির্ণয় ও নিরাময়ে আইসোটোপের ব্যবহার করা হয়। আচ্ছা, আইসোটোপ ব্যবহার আমরা রোগ নির্ণয় কি করে করতে পারি, এটা আমি তোমাদেরকে একটু বলি। আইসোটোপের কি, দেখো তো নিউট্রন সংখ্যা এক বেশি থাকে বা কম থাকে, তাই না? নিউট্রন সংখ্যা কিন্তু কম বা বেশি থাকে, ঠিক কিনা? মানে ভর সংখ্যাটা বেশি থাকে, সাধারণ পরমাণুর তুলনায় ভর সংখ্যা কিন্তু বেশি থাকে, বলো ঠিক কিনা? জি স্যার। বেশি থাকে। তো ভর সংখ্যা বেশি থাকায় কি হয়, এই আইসোটোপ গুলা স্থিতিশীল হয় না, এরা স্থিতিশীল হয় না, এরা বিভিন্ন রকমের রে প্রডিউস করে। এদের এই রে গুলাকে বলা হয় তেজস্ক্রিয় রে বা তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয়তার নাম শুনছো? জি স্যার। হ্যাঁ, তেজস্ক্রিয়তার নাম শোনার কথা, মুভিতেও দেখবে বিভিন্ন। তো এই যে আমাদের যেমন এই যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটাও কি তেজস্ক্রিয়, এই তেজস্ক্রিয় ধর্মের কারণেই এই বিদ্যুৎটা প্রডিউস করে। ওকে, তো যেটা বলছি, তো এরা কি করে, এই তেজস্ক্রিয়তা থাকায় এই যে ভর সংখ্যা বেশি হয়, আনস্টেবল হয়, আনস্টেবল হওয়ার কারণে কি হয়, এরা তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করে। তো এই তেজস্ক্রিয় রশ্মিগুলা কি হয়, এই তেজস্ক্রিয় রশ্মিগুলা কোষকে ধ্বংস করার ক্ষমতা রাখে। তাহলে তুমি যদি একটা মনে করো ক্যান্সার কোষ, তো এই ক্যান্সার কোষকে যদি কোনোভাবে পিন পয়েন্ট ভাবে, মানে একেবারে, দেখো আমাদের তো কোষ থাকে, ভালো কোষও থাকে, আর কিছু এই যে খারাপ খারাপ কোষ বলতে এই যে যেমন ক্যান্সার কোষ, এটা তো তোমার ক্ষতি করতেছে, তাই না? এটা তো নষ্ট হয়ে গেছে। তো এটাকে তুমি যদি কোনোভাবে ধ্বংস করতে পারো, শুধু ওই কোষটাকেই, ভালো কোষগুলোকে ধ্বংস করলে কিন্তু আবার তোমারই সমস্যা। তো শুধু ওই কোষটাকে যদি কোনোভাবে ধ্বংস করতে পারো, তাহলেই কিন্তু তোমার ক্যান্সারটা সেরে যাচ্ছে। তো এই আইসোটোপ দিয়ে কি করা হয়, ওই নির্দিষ্ট জায়গায় এটাকে ইনজেক্ট করে ওই ক্যান্সার কোষটাকে ধ্বংস করা হয়। আবার এই আইসোটোপ দিয়েই আবার নির্ণয় করা হয় যে কোন কোষটা ভালো, কোন কোষটা ক্যান্সার কোষ বা কোন কোষটা আক্রান্ত কোষ। তো তেজস্ক্রিয় কি বললাম, তেজস্ক্রিয় আইসোটোপ গুলা কি করে, তেজস্ক্রিয় রশ্মি ছাড়ে। তো তুমি যদি তোমার বডিতে একটা নির্দিষ্ট পরিমাণের এই আইসোটোপ দেওয়া হয় তোমার বডিতে, তাহলে কি করবে ওইটা কি, এই আইসোটোপ গুলা তো অনেক ছোট, মানে এই পরমাণু তো খুবই ছোট। তো এরা কি করবে, বডির রক্তনালী দিয়ে ট্রাভেল করবে, রক্তনালী দিয়ে ট্রাভেল করলে তোমাদের কি করবে, তেজস্ক্রিয় রশ্মি ছাড়বে। আর আমরা কি করি, একটা মেশিনের সাহায্যে এটা দেখি যে তেজস্ক্রিয় রশ্মির মানে কোষের কারণে এই প্রতিফলনটা কিরকম হচ্ছে। তো যেইখানে দেখা যায় যে একটা অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, যে একটা কালো স্পট বা একটা অ্যাবনর্মালিটি দেখা যাচ্ছে, তো সেখানে বোঝা যাবে যে এই কোষটা আক্রান্ত। তারপরে কি করা হয়, অন্য একটা আইসোটোপ দিয়ে ওই কোষটাকে ধ্বংস করা হয়। তো বুঝতে পারছো কি এই প্রক্রিয়াটা চিকিৎসা ক্ষেত্রে? ইয়েস স্যার। ওকে, তারপর আমরা আসি কৃষি ক্ষেত্রে। কৃষি ক্ষেত্রেও সেম, যে যে সকল যে সকল আইসোটোপের কারণ, মানে যে রশ্মিগুলোর কারণে পোকামাকড় ওই ওই ফলটাকে ওই মানে ওই গাছের আশেপাশে আসবে না, সেই সেই আইসোটোপটাকে ওই ইয়ার মধ্যে, ওই গাছটার মধ্যে নির্দিষ্ট পরিমাণে দেওয়া হয়। যেমন তোমাদের এখানে একটা উদাহরণ দেওয়া আছে হলো 32 ফসফেট, এটা কিন্তু মনে রাখিও। তোমাদের এই যে 32 ফসফেট, ফসফেটে আমরা কি পড়ছিলাম, এই ফসফরাস, সরি, ফসফরাসের আমরা কি পড়ছিলাম, ফসফরাসের ভর সংখ্যা কত, বলো তো ফসফরাসের ভর সংখ্যা কত? 30, এই, আহ 30। 31, 31 পড়ছিলাম। ও স্যার, হ্যাঁ। আহ, আচ্ছা, এটা কাজ করতেছে না কেন? হ্যাঁ, তো ফসফরাসের আমরা পড়েছিলাম হলো ফসফরাসের ভর সংখ্যা হলো, 15। না ওটা হলো ইয়ার সংখ্যা, পারমাণবিক সংখ্যা, আমি ভর সংখ্যার কথা বলছি। ওকে, তো ফসফরাসের ভর সংখ্যা আমরা কি বলছি, 31, এটা হলো ভর সংখ্যা। কিন্তু দেখো এখানে 32 ফসফরাস আছে, তার মানে কি, এটা একটা ফসফরাসের আইসোটোপ, যেখানে নিউট্রন সংখ্যা এটা নিউট্রন সংখ্যা থেকে আলাদা। এটা কি বুঝতে পারছো, যে এটা একটা ফসফরাসের আইসোটোপ, ফসফরাসের আইসোটোপ, যেখানে আইসোটোপ ব্যবহার করে এই কাজটা করা হচ্ছে, এর আইসোটোপ, আইসোটোপ। আচ্ছা, এই যে যেটার মাধ্যমে এই রেডিও অ্যাক্টিভিটিটা, তুমি তো যে কোনো একটা পরিমাণে দিয়ে দিতে পারবে না, একটা অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ আছে, তাই না? যে একটা নির্দিষ্ট পরিমাণ দিলে এটা আমার লাভে আসবে, এটা এটা কিন্তু আবার অতিরিক্ত দিলে তোমার ক্ষতিই করবে। তো একটা নির্দিষ্ট পরিমাণ আছে।
এই নির্দিষ্ট পরিমাণটা এই মেজার করার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। এটাকে বলা হয় হলো গাইগার মুলার কাউন্টার। এটা তোমার জানা লাগবে না, মানে পরীক্ষায় আসবে না, জাস্ট জানে রাখো আর কি, গাইগার মুলার কাউন্টার। গাইগার এই তেজস্ক্রিয় কাউন্ট করার জন্য। ঠিক আছে, বুঝতে কি পারছো? জি স্যার। ওকে, এবার আসি খাদ্য সংরক্ষণে। খাদ্য সংরক্ষণে কি করে ব্যবহার করতে পারো? এই যে তুমি যদি একটা এই যে গামা রশ্মি, এটা কিন্তু একটা তেজস্ক্রিয় রশ্মি, এটা কিন্তু একটা তেজস্ক্রিয় রশ্মি। তো যে আইসোটোপটা এই নির্দিষ্ট পরিমাণ তেজস্ক্রিয় রশ্মি ছাড়তেছে, তাকে যদি ওই খাদ্যদ্রব্যের সামনে আনো, তাহলে সে কি করবে? ওই নির্দিষ্ট পরিমাণ তেজস্ক্রিয়তার মাধ্যমে ওই ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে ফেলবে। এইভাবে খাদ্যদ্রব্য সংরক্ষণে এটা ব্যবহার করা যায়। সে আর আর হলো ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক কাজে এটা কি? এটা হইলো তোমার তেজস্ক্রিয় আচ্ছা, কোন একটা পরমাণু বা আইসোটোপ যখন এই রশ্মিগুলা ছাড়তেছে, তার মানে কি এটার মধ্যে কিন্তু ওই নিউট্রনটা ভেঙে যাচ্ছে। আসলে ওই যে নিউট্রন বেশি হওয়ার কারণে ওই পরমাণুটা বেশি বাল্কি হয়ে যাচ্ছে, বেশি আনস্টেবল হয়ে যাচ্ছে। আনস্টেবল হয়ে যাওয়ায় কি হচ্ছে, তাদের নিউট্রন গুলা এই নিউট্রনের মধ্যে, নিউট্রন প্রোটন গুলার মধ্যে, এগুলোর মধ্যে বিকর্ষণ হচ্ছে, যার ফলে ভাঙতেছে, পরমাণুটা আস্তে আস্তে ভাঙতেছে। আচ্ছা, কোনো কিছু যদি ভাঙে তার ওজন কমবে না? বলো, ওজন কমবে না? জি স্যার। হ্যাঁ। তো তার কি হচ্ছে, আস্তে আস্তে ওজন কমতেছে। বা তার যে আগে যে পরিমাণ, আগে মনে করো 10 ছিল, 10টা এই 10টা ওই যে আইসোটোপ ছিল, মনে করো সিজিএম আইসোটোপ 10টা ছিল, একটা নির্দিষ্ট সময় পর 10 বা 20 বছর পর দেখা যাচ্ছে যে 8টা আছে। তার মানে কি একটা ক্ষয় হয়েছে, একটা নির্দিষ্ট সময়ে ক্ষয় হয়েছে, তাই না? এই সময়টা কিন্তু আমরা বের করতে পারি। বিভিন্ন সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে, এটা তোমরা যখন এইচএসসি তে উঠবা তখন সূত্রগুলা পড়বা, যে কিছু সূত্র আছে, সূত্রের মাধ্যমে আমরা কিন্তু এই সময়টা বের করতে পারি, যে আগে এই পরিমাণ ছিল, এখন এই পরিমাণ হয়েছে, তার মানে কত টাইম ডিকে হয়েছে, এই টি পরিমাণ টাইম ডিকে হয়েছে, যে টি পরিমাণ সময় আগে এত ছিল, এখন এততে পরিণত হয়েছে। তো এই 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 প্রক্রিয়াকে কাজে লাগিয়ে এই এই বিভিন্ন ফসিলের বয়স নির্ণয় করা হয়। বিভিন্ন ফসিলের বয়স নির্ণয় করা হয়, যে বলে না যে এই ফসিলটা এত বছর পুরানো, কিভাবে নির্ণয় করে? এভাবে নির্ণয় করে যে ওই ফসিলে কি পরিমাণ আগে ছিল, কি পরিমাণ তেজস্ক্রিয়তা আগে ছিল, এখন কি পরিমাণ তেজস্ক্রিয়তা আছে, এটা সূত্রের মাধ্যমে বের করে ওই সময়টা বের করে, যে আগে এত হইলে এত সময় পর এত হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে তোমাদের আজকে এতটুকুই থাক। তাহলে তোমরা কি পড়লা? আইসোটোপের ব্যবহার পড়লা, আইসোটোপ পড়লা, আর ভর সংখ্যাগুলো মুখস্থ করবা। আর ইলেকট্রন বিন্যাস তো দেখালামই, আর নেক্সট দিন আরো ভালোভাবে দেখাই দিব। তাহলে তোমাদের নেক্সট দিন এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, আর আমরা সৃজনশীল করাবো। ঠিক আছে? তো এই চ্যাপ্টার সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কোনো প্রশ্ন আছে? হ্যালো? না স্যার। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? না স্যার। কোনো প্রশ্ন নাই? তেজস্ক্রিয়টা আর একটু বলেন। কোনটা? তেজস্ক্রিয়। আচ্ছা, তেজস্ক্রিয়তা। আচ্ছা দেখো, তেজস্ক্রিয়তা আমি কি বললাম, যে এই যে তুমি কি করে এই আইসোটোপ গুলাকে কাজে লাগাবা। কাজে লাগাবে মূলত এই তেজস্ক্রিয়তার মাধ্যমে। যে এই আইসোটোপ গুলা কি হচ্ছে অ্যাকচুয়ালি, এদের নিউট্রন সংখ্যা বেশি, যার ফলে কি হচ্ছে, এটার ভর সংখ্যা বেড়ে যাচ্ছে, ভর বেড়ে যাচ্ছে, তার ফলে কি হয়, এটা আনস্টেবল হয়। আনস্টেবল হয়ে ভেঙে তেজস্ক্রিয় রশ্মি নির্গমন করে, এক প্রকার রশ্মি নির্গমন করে, এদেরকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। এগুলা তোমরা আরো সামনে যেয়ে জানবা। তো এগুলাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। এটাকে, এই তেজস্ক্রিয় রশ্মিকে বিভিন্ন কাজে লাগানো হয়, যেমন চিকিৎসা ক্ষেত্রে কাজে লাগানো যায়, কৃষি ক্ষেত্রে কাজে লাগানো যায়, ব্যাকটেরিয়া ধ্বংস করতে কাজে লাগানো যায়, আবার ফসিলের বয়স নির্ণয়েও কাজে লাগানো যায়। বুঝতে পারছো? এই তেজস্ক্রিয়টা রশ্মিটা কি তুমি দেখতেও পারবা না, ফিলও করতে পারবা না, এটা একটা অন্যরকম একটা জিনিস। যেমন তোমরা ইউভি রশ্মির নাম শুনছো তো, সূর্য থেকে যে ইউভি রশ্মি আছে, নাম শুনছো? জি স্যার। হ্যাঁ, ইউভি রশ্মি নাম শুনছো। তো ইউভি রশ্মির তোমরা এই ইউভি রশ্মির যদি এক্সাম্পল দেখতে চাও, যে বলে না ইউভি রশ্মি খারাপ, দেহের জন্য ছাতা ব্যবহার করতে, এরকম কিছু শুনছো?
স্যার গামা রশ্মিটা একটু বুঝাইবেন। আচ্ছা, গামা রশ্মিটা কি এগুলা তোমরা এখন বুঝবা না সেরকম করে। তো জিনিসটা কি, এটা হলো এক প্রকার আর কি। তোমরা যেমন এক্স রে করো, ঠিক আছে, এক্স রেতে যে তোমার বডির সামনে একটা মেশিন থাকে, তো মেশিন দিয়ে তোমার পাস করলে তোমার একটা বডির একটা চিত্র দেখতে পাও, তাই না? হাড়ের চিত্র দেখতে পাও, কিভাবে পাও? অবশ্যই একটা তোমার কিছু একটা পাস করে, কিন্তু তুমি কি দেখতে পারো? সেটা তো দেখতে পারো না, তাই না? এক্স রে করছো না? এক্স রে করার সময় মেশিন থেকে একটা রশ্মি বের হয়, সেটা কিন্তু তোমরা দেখতে পারো না। তো ওই রশ্মিটা কি করে, তোমার কোষ, তারপর তোমার মাংস সব ভেদ করে শুধু হাড্ডি গুলাতে যায়, আটকে যায়, যার ফলে ওই হাড্ডি গুলার ছবি কিন্তু আমরা পাই। তো এই গামা রশ্মিটা সেরকমই, যে এটা এক প্রকার রশ্মি যেটা তুমি দেখতে পারবা না, বাট এই জিনিসটা কি করবে, যখন কোনো ব্যাকটেরিয়া বা কোষের সামনে আসবে, সেই কোষ বা ব্যাকটেরিয়াটাকে মারে ফেলবে তার তেজস্ক্রিয়তার কারণে। আর কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছো কি না স্যার, তেজস্ক্রিয়টা?